কি অবস্থা সবার? আলামিন 420 চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা এই বছর অর্থাৎ 2025 সালে মুক্তিপ্রাপ্ত দ্য জর্জ নামের সিনেমাটার কাহিনী জানবো। পৃথিবীর একদম মধ্যম জায়গায় বা মধ্যবর্তী স্থানে দুইটা পাহাড় আছে, আর এই পাহাড়ের মধ্যে একটা খাদ আছে, আর এই খাদটাকেই বলা হচ্ছে জর্জ। এই খাদের মধ্যে এমন এক ধরনের ক্রিয়েচাররা আছে যাদের কারণে এই খাদটাকে বলা হয় নরকের দরজা। প্রতি বছরই একজন করে লোক এই খাদটাকে পাহারা দেওয়ার জন্য আসে, যেন এই খাদে থাকা ক্রিয়েচার গুলো বাইরে বেরিয়ে আসতে না পারে। তবে প্রতি এক বছর পর পর কেন এই মানুষদের চেঞ্জ করা হয়, আর এই খাদের মধ্যে যারা আছে তারাই বা কারা, আর এটাকে নরকের দরজাই বা কেন বলা হয়, এই সবকিছুই আমরা জানবো আজকের এই মুভিতে। তাই আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা তোমাদেরকে এমন একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG, এবং এখানে অনেকগুলো ম্যাচ খেলে তোমরা ল্যাপটপ, আইফোন, আইওয়াচ এবং ক্যাশ প্রাইজ সহ আরো অনেক কিছু জেতার সম্ভাবনা রয়েছে। এবং এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচ দেখার সুযোগও রয়েছে, এবং এখানে স্কোর অনুমান করে তোমরা গেমসও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে এবং কোন টিম হারবে এবং কোন টিম কত রান করবে সেটা তোমরা অনুমান করতে পারবে। এবং এছাড়াও বিভিন্ন ধরনের গেমস রয়েছে, সেগুলো খেলেও তোমরা ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড AL420 প্রোমো কোডটি ইউজ করলে তোমরা পেতে পারো 26,000 টাকা পর্যন্ত বোনাস। আর এখানে জেতা টাকা তুমি নগদ বা বিকাশ বা রকেট বা ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবে। তো আর দেরি কিসের, এখনই অ্যাকাউন্ট খুলে শুরু করতে পারো এবং আয় করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা সেটা জেনে বুঝে তারপর সেখানে যাবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটা অন্ধকার গুহার মধ্যে ড্রেসা নামের এই মেয়েটাকে দেখতে পাই। সে এখানে একটা স্নাইপার নিয়ে বসেছিল, আর সে কোনো একজনের জন্য অপেক্ষা করছিল। এরপর আমরা সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা এয়ারপোর্টের সিন দেখতে পাই। এটা মূলত একটা প্রাইভেট এয়ারপোর্ট ছিল। এই এয়ারপোর্টে যখনই প্রেসিডেন্ট আসে তখনই ড্রেসা ওই কয়েক কিলোমিটার দূর থেকেই গুলি করে প্রেসিডেন্টকে মেরে ফেলে। এখানে আমরা জানতে পারি ড্রেসা কোনো সাধারণ মেয়ে না, সে অনেক ডেঞ্জারাস একজন স্নাইপার। সে এমন ভাবে এমন জায়গা থেকে প্রেসিডেন্টের উপর গুলি চালায় যে আশেপাশে কেউ বুঝতেই পারে না যে কে আর কোথা থেকে প্রেসিডেন্টের উপরে গুলি চালিয়েছে। নিজের কাজ শেষ করার পর ড্রেসা সেই বুলেটের কভার নিজের কাছেই রেখে দেয়। এরপর সে তার মৃত মায়ের সাথে দেখা করার জন্য কবরস্থানে যায়। ড্রেসা যখন সেই কবরস্থানে যায় তখন সে দেখতে পায় সেখানে আগে থেকেই তার বাবা বসে আছে। নিজের বাবাকে দেখে সে এখানে অনেক খুশি হয়ে যায় এবং সে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে। ড্রেসার বাবার কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি ড্রেসার বাবা অলরেডি জানে যে ড্রেসা একজন স্নাইপার, আর সে এইমাত্র কোনো একজনকে হত্যা করে এসেছে। ড্রেসা তখন তার বাবাকে বলে, কখনো কখনো তো আমার এসব চিন্তা করে ঘুমও হয় না। এটা বলে ড্রেসা সেই গুলির কভারটাকে তার বাবার হাতে তুলে দেয়। আমরা দেখতে পাই ড্রেসার বাবার হাতে একটা ব্যাগ আছে, আর এই ব্যাগের মধ্যে এই বুলেটের কভারের মতো আরো অনেক কভার আছে। তার মানে ড্রেসা এর আগে যতজন মানুষকে হত্যা করেছে প্রত্যেকটা হত্যা করা গুলির কভার এই ড্রেসার বাবার কাছে আছে। ড্রেসার বাবা তখন ড্রেসাকে তার ক্যান্সারের ব্যাপারে বলে। সে তখন বলে, আমার হাতে আর মাত্র কিছুদিন সময় আছে, আমি আর বেশি দিন বেঁচে থাকতে পারবো না। তবে কিছুদিনের মধ্যে যদি আমি না মারা যাই তাহলে সামনের ক্রিসমাসে আমি নিজেই নিজেকে শেষ করে দিব। নিজের বাবার মুখে এসব কথা শুনে এখানে ড্রেসার মন অনেক বেশি খারাপ হয়ে যায়। ড্রেসা তার বাবাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে, তবে তার বাবা তাকে বলে এটাই হয়তো আমাদের শেষ দেখা, এরপর হয়তো আর আমাদের দেখা হবে না। এখন আমরা লিভাই নামের এই ছেলেটাকে দেখতে পাই। সে তার খারাপ স্বপ্নের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে বসেছিল। নিজের দুশ্চিন্তাগুলোকে কাটানোর জন্য সে নদীর ধারে বসে বিভিন্ন কবিতা লিখত। তখনই লিভাইয়ের কাছে একটা মেসেজ আসে, এবং সেই মেসেজে তাকে একটা অ্যাড্রেসে আসতে বলা হয়। লিভাই তখন দ্রুত তার গাড়িটা নিয়ে সেই অ্যাড্রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই জায়গাটাতে আসার পর সেখানে লিভাই একজন মহিলাকে দেখতে পায়। এই মহিলাটার নাম বার্থোলোমিও। তাদের দুজনের কথাবার্তা শোনার পর আমরা বুঝতে পারি লিভাই একসময় মিলিটারির একজন স্নাইপার ছিল, তবে সে বর্তমানে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আর সে এখন বেশিরভাগ সময় তার ঘরেই থাকে। এখানে বার্থো লিভাইকে একটা অফার দেয়। সে বলে, তুমি অনেক ভালো একজন স্নাইপার, এ কারণে আমি তোমাকে অন্য একটা জায়গায় পাঠাতে চাই। এই কাজটা তুমি ছাড়া আর কেউই করতে পারবে না, তুমি কি এটা করতে চাও? লিভাই তখন বলে হ্যাঁ। বার্থো তখন লিভাইকে বলে, তোমার পরিবারে কি এমন কেউ আছে যে সেখানে যাওয়ার পর তোমাকে মিস করবে? কারণ এমনটাও হতে পারে যে সেখানে যাওয়ার পর তুমি আর কখনোই ফিরে আসবে না। এটা শুনে কিছুটা সময় চুপ থেকে লিভাই বলে, আমার পরিবারে কেউ নেই, আমি সবসময় একাই থাকি, তাই আমার চলে যাওয়ার পর বা আমি মারা গেলেও কেউ আমার জন্য চিন্তা করবে না। বার্থো তখন লিভাইকে বলে, তোমাকে এই মিশনের সকল ইনফরমেশন পরে জানিয়ে দেওয়া হবে। এরপর আমরা দেখতে পাই লিভাইকে এখানে অজ্ঞান করে দেওয়া হয়েছে। তার যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় সে একটা প্লেনের মধ্যে আছে। লিভাই এখনো এটা
এটাই জানতো না যে তাকে মিশনের জন্য কোন দেশে পাঠানো হচ্ছে। সে যখন উঠে এই প্লেনে থাকা স্টাফদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার চেষ্টা করে, তখন এই প্লেনে থাকা স্টাফরা তার কথায় ইগনোর করে। তখনই তার কাছে একজন পাইলট এসে তাকে বলে, তোমার মিশনের ডেস্টিনেশন চলে এসেছে, তাই ল্যান্ডিং এর জন্য প্রস্তুতি নাও। সে লিভাইকে আরো বলে, ল্যান্ডিং করার পর তোমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য তোমাকে কমপক্ষে 32 কিলোমিটার হাঁটতে হবে, তাই সেই জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাও। এসব বলে সেই পাইলট লিভাইকে একটা প্যারাশুট দেয়। এরপর লিভাই সেই প্লেন থেকে জাম্প করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। চলতে চলতে 2 দিন পার হয়ে যায়, মানে সে 2 দিন ধরে হাঁটার পর তার ডেস্টিনেশনে এসে পৌঁছায়। এখান থেকেই কিন্তু তার মিশন শুরু হবে। এখানে আসার পর সে সবার প্রথমে জেডি নামের এই লোকটাকে দেখতে পায়। জেডি তখন লিভাইকে একটা ওয়াচ টাওয়ারের কাছে নিয়ে যায় এবং তাকে বলে, আগামী 1 বছর তুমি এই ওয়াচ টাওয়ারটাকেই পাহারা দিবে। গত 1 বছর আমি নিজেও এই ওয়াচ টাওয়ারটাকে পাহারা দিয়েছি, আর এখন আমার সময় শেষ হয়ে গেছে, আর এই কারণেই তোমাকে হায়ার করা হয়েছে। লিভাই এখনো জানতো না যে তাকে এখানে কি কাজ করতে হবে। সে যখন এই ব্যাপারে জেডিকে জিজ্ঞাসা করে, তখন জেডি তাকে বলে, এখানে অনেক বড় একটা খাদ আছে, আর এই খাদটাকে জর্জ বলা হয়। সে লিভাইকে বলে, তোমাকে শুধুমাত্র এই খাদটাকেই পাহারা দিতে হবে, তোমাকে আর কিছুই করতে হবে না। এরপর সে লিভাইকে এই জায়গাটার বেশ কিছু নিয়ম সম্পর্কে বলে, আর সেখানে শুধুমাত্র তুমি কাজের কথাই বলতে পারবে, কাজের কথা ছাড়া তুমি আর অন্য কোনো কথাই বলতে পারবে না। লিভাই যে টাওয়ারে আছে এই টাওয়ারের একটা নামও আছে। এই টাওয়ারটার নাম হলো ওয়েস্ট টাওয়ার, আর তার সামনে অর্থাৎ খাদের ওই পারে আরো একটা টাওয়ার আছে, আর ওই টাওয়ারটার নাম হচ্ছে ইস্ট টাওয়ার। তবে এই জায়গাটার কড়া নিয়ম হচ্ছে সে কোনোভাবেই ওই ইস্ট টাওয়ারের লোকদের সাথে কথা বলতে পারবে না। আর তাছাড়া সেই ইস্ট টাওয়ারে যে থাকবে সে নিজেও শুধুমাত্র তার কাজেই ফোকাস করবে, সেও অন্য কোনো দিকে কোনো ফোকাস করবে না। সেই সাথে সে লিভাইকে আরো বলে, তুমি 1 বছর পর্যন্ত অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। এছাড়াও এখানে একটা অটোমেটিক গান আছে, এই গানের যখন বন্দুক শেষ হয়ে যাবে তখন তোমাকে এটাকে রিলোড করতে হবে। এছাড়াও নিচে খাদের কাছাকাছি অনেকগুলো মাইন বসানো আছে, সেগুলো যদি কোনো কারণে বিস্ফোরণ হয়ে যায় তাহলে তোমাকে সেই মাইনগুলোকে এক্সচেঞ্জ করে দিতে হবে, মানে নতুন করে সেট করতে হবে। লিভাই এখনো বুঝতে পারছিল না যে তাকে আসলে কি করতে হবে। সে তখন জেডিকে জিজ্ঞাসা করে, আমি কি এখানে আসা লোকদেরকে এই জর্জের মধ্যে যাওয়া থেকে আটকাবো, এটাই কি আমার কাজ? জেডি তখন বলে, না, তোমাকে উল্টো কাজটা করতে হবে, অর্থাৎ এই খাদ বা জর্জের মধ্যে যারা আছে তাদেরকে উপরে উঠে আসা থেকে আটকাতে হবে। এরপরে জেডি একটা ছোট্ট বোমা নিয়ে এই জর্জ বা খাদের মধ্যে ফেলে দেয়। যখনই এই বোমাটা বিস্ফোরিত হয় তখনই এই জর্জের মধ্যে থেকে খুবই অদ্ভুত আর ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। এই শব্দটা শুনেই বোঝা যাচ্ছিল যে এই শব্দ খুবই ভয়ঙ্কর কোনো একটা মনস্টার বা এই ধরনের কিছুর। এরপরে আমরা এই জর্জের আসল সত্যিটা জানতে পারি, এটা কোনো সাধারণ জর্জ বা খাদ না, এর মধ্যে খুবই ভয়ানক কিছু একটা লুকিয়ে আছে। যাই হোক, এরপরে জেডি লিভাইকে বলে, এই খাদের মধ্যে যারা আছে তাদেরকে হলোম্যান বলা হয়, তোমাকে যে কোনো ভাবে তাদেরকে উপরে উঠে আসা থেকে আটকাতে হবে। এছাড়াও বলা হয় 1944 সালে 3টা সেনার ব্যাটালিয়ন এই খাদের মধ্যে গিয়েছিল, তবে তারা আর এই খাদ থেকে উঠে আসতে পারেনি। এছাড়াও সে লিভাইকে বলে, তুমি যদি এখানে কোনোদিন একটা অ্যালার্মের শব্দ শুনতে পাও তাহলে তুমি কোনো কিছু চিন্তা না করেই এই জায়গাটা থেকে পালাবে। আমি নিজেও জানি না যে এরকমটা কেন করতে হবে, কিন্তু আমাকে যা বলা হয়েছে বা আমি যেটা জানি আমি শুধুমাত্র সেটাই তোমাকে জানাচ্ছি। এখন তাদের দুইজনের নজরই সামনে থাকা টাওয়ারটার উপরে যায়। সেখানেও নতুন একজন অফিসারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কারণ আগের অফিসারের ডিউটি শেষ হয়ে গিয়েছিল বা তার 1 বছর পূর্ণ হয়ে গিয়েছিল। এখন জেডি লিভাইকে এই জায়গায় খাওয়া দাওয়া সম্পর্কে বলে। সে বলে, এই জায়গায় তোমার 1 বছরের খাবার মজুদ রাখা হয়েছে, আর তাছাড়াও তুমি যদি শিকার করতে চাও তাহলে তুমি সেটাও করতে পারো। এছাড়াও সে বলে, এই জায়গাটাকে গত 75 বছর ধরে সিক্রেট রাখা হয়েছে, বড় বড় দেশের প্রধানমন্ত্রীরাও এই জায়গাটা সম্পর্কে জানে না, আর আমাদেরকেও ভবিষ্যতে এই জায়গাটাকে সিক্রেট রাখতে হবে। সে বলে, এই জায়গাটা এত বেশি সিক্রেট যে এখানে কোনো স্যাটেলাইটও ছবি তুলতে পারে না, কারণ এখানে অনেক জ্যামার লাগানো হয়েছে। এই সব কিছু বলে জেডি সেখান থেকে চলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। একটা জায়গায় এসে সে সিগন্যাল দেওয়ার জন্য একটা স্মোক গ্রেনেড চালায়। তখনই সেখানে একটা হেলিকপ্টার তাকে নেওয়ার জন্য চলে আসে। হেলিকপ্টারে ওঠার পর একজন অফিসার প্রথমে তার আইডেন্টিটি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করে, এরপর সে জেডিকে গুলি করে এখানেই মেরে ফেলে। এখানে আমরা জানতে পারি এই জায়গাটা এত বেশি সিক্রেট যে এই জায়গাটা থেকে কাউকেই বেঁচে বেরিয়ে যেতে দেওয়া হয় না। এখন আমরা দেখতে পারি লিভাইকে যেভাবে সবকিছু বলা হয়েছিল লিভাই সেভাবেই তার কাজকর্মগুলো করছে। সে প্রথমেই সেই অটোমেটেড গানের মধ্যে বন্দুকের গুলি লোড করে, এরপর সে আশেপাশে সবকিছুই একবার চেক করে। 1 মাস পার হয়ে যাওয়ার পর সে এখান থেকে বাইরে কারোর সাথে যোগাযোগ করে এবং বলে, আমি এখানে এখন পর্যন্ত কোনো শত্রুর সম্মুখীন হইনি বা কোনো শত্রুর সাথে আমার কোনো ফাইট হয়নি। এতটুকু বলেই সে কল কেটে দেয়, কারণ তাকে শুধুমাত্র এতটুকু বলারই পারমিশন দেওয়া হয়েছিল, আর সে এতটুকু রিপোর্ট প্রতি মাসে শুধুমাত্র একবার দিবে। এরপর সে নিজের সময়
সময় কাটানোর জন্য আলমারিতে থাকা বই পড়তে যায়। বইয়ের পেছনে দেয়ালে সে বিভিন্ন ধরনের মেসেজ লেখা দেখতে পায়। লিভাইয়ের আগে যারা এই জায়গাটাতে ছিল তারা নিজেদের এক্সপেরিয়েন্সের কথা এই দেয়ালে এভাবে লিখে গিয়েছিল। এই মেসেজগুলো পড়ার পর লিভাই বাইরে বেরিয়ে আসে। এরপর সে একটা টেলিস্কোপের সাহায্যে অন্য টাওয়ারে থাকা মানুষটাকে দেখার চেষ্টা করতে থাকে। সেই টাওয়ারে একজন মেয়ে ছিল, আর এটা ছিল আমাদের মুভির শুরুতে দেখানো সেই ড্রেসার সৌন্দর্য দেখে লিভাই এখানে তাকে দেখতেই থাকে। তবে সে তার সাথে যোগাযোগ বা কথা বলার চেষ্টা করে না, কারণ অন্য টাওয়ারে থাকা মানুষের সাথে যোগাযোগ করার পারমিশন তার ছিল না। এভাবেই দেখতে দেখতে 2 থেকে 3 মাসের মতো কেটে যায়। এখন ড্রেসাও জেনে গিয়েছিল যে অন্য টাওয়ার থেকে একজন লোক তাকে দেখে। এ কারণে ড্রেসা একদিন তার জন্মদিনে লিভাইয়ের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। ড্রেসা তখন একটা হোয়াইট বোর্ডে লিভাইকে তার নাম জানায় এবং তাকে তার নাম সম্পর্কে জিজ্ঞাসা করে। লিভাইও তখন একটা হোয়াইট বোর্ডে লিখে জানায়, আমাদের কথা বলা এলাও না, অর্গানাইজেশন থেকে আমাদেরকে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে। তবে তারপরেও ড্রেসা এখানে তার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে। এই কারণে লিভাই নিজেও তার সাথে কথা বলা শুরু করে দেয়। তারা দুইজনে এরপর নিজেদের নাম শেয়ার করে, আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এভাবে চলতে চলতে তারা দুজনেই যখন জানতে পারে যে তারা দুজনেই স্নাইপার, তখন তারা একে অপরের পরীক্ষা নেয়। প্রথমে ড্রেসা যে টাওয়ারে আছে সেই টাওয়ারে একটা বস্তুকে রাখা হয় এবং সেটাকে লেভাই টার্গেট করে। লেভাই সফলভাবেই সেই টার্গেটটাকে হিট করে। এরপর ড্রেসাও নিজের পরীক্ষা দেয়। লেভাইয়ের টাওয়ারে একটা জিনিসকে রাখা হয় এবং ড্রেসা সেটাকে শুট করে। তখনই ড্রেসা লক্ষ্য করে নিচ থেকে বেশ কিছু মনস্টার লেভাইয়ের ওয়াচ টাওয়ারের উপরে উঠছে। ড্রেসা তখন দ্রুত লেভাইকে সিগন্যাল দিয়ে বলে বা ইশারা দিয়ে বলে। তখন লেভাই দেরি না করে দ্রুত সেই মনস্টারগুলোর উপরে গুলি চালানো শুরু করে। তবে এখানে এই মনস্টারদের সংখ্যা অনেক বেশি ছিল। এ কারণে ড্রেসা লেভাইকে সাহায্য করে। ড্রেসা তার নিজের টাওয়ার থেকেই মেশিন গানের সাহায্যে লেভাইয়ের টাওয়ারের উপরে আসতে থাকা সকল মনস্টারদেরকে মেরে ফেলতে থাকে। তখনই একটা মনস্টার ড্রেসার কাছে পৌঁছে যায়। এই মনস্টারটা অনেক বেশি অদ্ভুত ছিল। এটাকে দেখতে অনেকটা মানুষ, পশু পাখি আর গাছের সংমিশ্রণ মনে হচ্ছিল। ড্রেসা তখন তার নিজের জীবন বাঁচানোর জন্য এই মনস্টারটার উপরে গুলি চালাতে থাকে। তবে এতগুলো গুলির কারণেও এই মনস্টারের কিছুই হয় না। সে ধীরে ধীরে ড্রেসার দিকে এগোতে থাকে। তবে সুযোগ পেয়ে লেভি এই মনস্টারটাকে এমন ভাবে গুলি করে যে এই মনস্টারটা উপর থেকে নিচে খাদের মধ্যে পড়ে যায়। এ কারণে এখানে ড্রেসার জীবন বেঁচে যায়। এর পরের দিন সকল অটোমেটিক গানে গুলি লোড করার জন্য জর্জ খাদের কিছুটা নিচে যায়। তখন সে দেখতে পায় খাদের নিচ থেকে একটা ড্রোন উপরে উঠে আসছে। এরপরে সেই ড্রোনটা সেখান থেকে উড়ে চলে যায়। এই ড্রোনটাকে লেভাই আর ড্রেসা দুজনেই দেখে ফেলেছিল। তবে তারা জানতো না যে এই জিনিসটা আসলে কি, আর এই জিনিসটা এরকম একটা সিক্রেট জায়গায় কিভাবে এলো। এভাবেই চলতে চলতে আরো কিছু মাস কেটে যায়। এখন ডিসেম্বর মাস ছিল। এভাবেই একদিন লেভাই চিন্তা করে যে সে এবার ড্রেসার সাথে সরাসরি দেখা করবে। সে তখন তার আরপিজিতে, মানে যেটা দিয়ে রকেট লঞ্চ করা হয়, সেখানে একটা দড়ি বেঁধে দেয়। তাকে এরকমটা করতে ড্রেসাও দেখে ফেলে। তবে ড্রেসা বুঝতে পারছিল না যে লেভাই আসলে কি করতে চায়। তবে ততক্ষণে লেভাই সেই রকেট লঞ্চারটাকে চালিয়ে দেয়, আর এটার সাথে একটা দড়ি বাঁধা ছিল। এই দড়িটা তখন ড্রেসার কাছে পৌঁছে যায়। ড্রেসা তখন এই দড়িটাকে একটা গাছের সাথে বেঁধে দেয়। এরপরে লেভাই এই দড়ির সাহায্যেই এই ওয়াচ টাওয়ারে চলে আসে। ড্রেসা যখন লেভাইকে এখানে দেখে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে লেভাই যখন ড্রেসাকে জড়িয়ে ধরতে যায় তখন ড্রেসা তাকে আগে গোসল করে আসতে বলে। লেভাই যখন গোসল করছিল ড্রেসা তখন লুকিয়ে লুকিয়ে তার গোসল করা দেখতে থাকে। এরপর তারা দুজন একসাথে বসে অনেক কথাবার্তা বলতে থাকে। ড্রেসা তখন লিভাইকে জিজ্ঞাসা করে, তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শট কত দূরে মেরেছিলে? লেভাই তখন বলে, আমি আমার জীবনের সবচেয়ে বড় শট 3240 মিটার দূর থেকে মেরেছিলাম। যাই হোক, এরপরে লেভাই ড্রেসাকে জিজ্ঞাসা করে, এই জায়গায় আসলে এমন কি আছে যেটার কারণে এই জায়গাটাকে এত বেশি সিক্রেট রাখা হয়েছে? ড্রেসা তখন বলে, এই সমস্ত জিনিসে মনোযোগ না দিয়ে তুমি তোমার নিজের কাজে ফোকাস করো। এরপর ড্রেসা লিভাইকে তার বাবার ব্যাপারে বলে, যে হয়তো এতক্ষণে মারা গেছে, কারণ অলরেডি ক্রিসমাস শেষ হয়ে গেছে। আর তার বাবা তো বলেছিল যে সে এই ক্রিসমাসের মধ্যেই মারা যাবে বা নিজে আত্মহত্যা করবে। এরপরে ড্রেসা এখানে একটা মিউজিক প্লে করে লেভাইকে তার সাথে নাচতে বলে, এবং নাচতে নাচতে এখানে তারা অনেক বেশি কাছাকাছি চলে এসে সবকিছুর লিমিট ক্রস করে ফেলে, মানে বুঝতেই পারতেছো, লিমিট ক্রস করে ফেলে। এরপরে লেভাই ড্রেসাকে বলে, আমি অনেক বেশি কবিতা লিখতে পছন্দ করি, আর আমি তোমার জন্যও একটা কবিতা লিখেছি। এটা শুনে ড্রেসা লেভাইকে সেই কবিতাটা পড়ে শোনানোর জন্য বলে। তবে লেভাই তখন বলে, না, আমরা যখন এই জায়গাটা থেকে বের হয়ে যাব তখন আমি তোমাকে সেই কবিতাটা পড়ে শোনাবো। যাই হোক, এরপরে লেভাই সেখান থেকে তার নিজের টাওয়ারে ফিরে আসতে থাকে। সেই দড়িটার সাহায্যে লেভাই যখন ফিরে আসছিল তখন সে লক্ষ্য করে সেই টাওয়ারটা বেয়ে বেয়ে অনেকগুলো মনস্টার উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। তবে কিছুটা উপরে ওঠার পর সেই ল্যান্ডমাইনের সাথে ধাক্কা খাওয়ার কারণে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে লিভাই যে দড়ির সাথে বাঁধা ছিল সেই দড়িটা এখানে পুড়ে যায়। এ কারণে লিভাই উপর থেকে সেই খাদের মধ্যে পড়ে যেতে থাকে। এখন লিভাইকে এভাবে পড়ে যেতে ড্রেসা দেখে ফেলে। ড্রেসা তখন কোনো কিছু চিন্তা না করে একটা প্যারাশুট নিয়ে সে নিজেও এই
খাদের মধ্যে লাফ দেয়। এরপরে আমরা দেখতে পাই ড্রেসাকে। ড্রেসা এই খাদের মধ্যে থাকা একটা নদীতে করে ভেসে যাচ্ছিল, তবে তারপরেও সে কোনো রকমে পাড়ে উঠে আসে। এরপরে আমরা লিভাইকে দেখতে পাই, সে এই খাদের মধ্যে থাকা অনেক বড় একটা গাছের সাথে ঝুলে আছে। তখনই সেখানে অনেক বড় একটা কাকড়া টাইপের মনস্টার চলে আসে, মানে এটাও মিউট্যান্ট হয়ে গেছে। তবে এই মনস্টারটার ওজনের কারণে লিভাই সেই গাছ ভেঙে নিচে পড়ে যায়। তবে নিচে সে যে জায়গায় পড়েছিল সেটাও একটা মনস্টার ছিল, মানে এটা অনেকটা শিকড়ের মতো ছিল, বাট এটা অনেকটা মানুষ খেকো টাইপ যে গাছগুলো আছে না, এটা ওইরকম ছিল আর কি। তো এই মনস্টারটা লিভাইয়ের কোনো ক্ষতি করার আগেই সেখানে ড্রেসা চলে আসে এবং সে লিভাইকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দুজন মিলে এই জায়গাটাকে ভালো মতো দেখতে থাকে। তখনই ঘোড়ায় চড়ে সেখানে বেশ কিছু হলোম্যান চলে আসে এবং তাদের দুজনের উপরে আক্রমণ করে। এখানে লেভাই আর ড্রেসা নিজেরা ভয় না পেয়ে সাহসিকতার সাথে তাদের সাথে ফাইট করতে থাকে। এখানে দুইটা হলোম্যান চলে এসেছিল, তারা দুজন মিলে একটা হলোম্যানকে মেরে ফেলতে সক্ষম হয় এবং অপরটা পালিয়ে যায়। তবে এই হলোম্যানটাকে মেরে ফেলার পর লিভাই যখন এটার কাছে যায় তখন সে দেখতে পায় এই হলোম্যানটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সৈনিকরা ছিল সেই সকল সৈনিকের ড্রেস পরে আছে। তখনই লেভাইয়ের জেডির বলা সেই কথাটা মনে পড়ে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3টা ব্যাটালিয়ন সেনা এই জায়গাটায় এসেছিল। তবে লিভাই এটা বুঝতে পারছিল না যে এত বছর আগের সেনারা এখনো কিভাবে বেঁচে আছে বা তাদের এই অবস্থা কিভাবে হয়েছে। এরপর তারা দুজন সামনের দিকে যেতে থাকে। সামনে যেতে যেতে তারা এমন একটা জায়গায় চলে আসে যেখানকার চারপাশ খুবই অদ্ভুত ছিল। দেখে মনে হচ্ছিল মানুষের শরীরের মধ্যে থেকে গাছপালা বের হচ্ছে বা মানুষ নিজেই ধীরে ধীরে গাছে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তখনই তারা দুইজন সেখানে আবারও হলোম্যানদের শব্দ শুনতে থাকে। এ কারণে তারা বাঁচার জন্য সেখানে থাকা একটা চার্জের মধ্যে ঢুকে পড়ে। এই চার্জের ভিতরের অবস্থা আরো অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এখানে অনেক ডেড বডি পড়েছিল। তবে অবাক করার ব্যাপারটা হচ্ছে এখানে যারা ছিল তারা প্রত্যেকেই সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেছিল। তখনই তাদের উপরে বেশ কিছু মাকড়সা আক্রমণ করে। তবে অবাক করার ব্যাপারটা হচ্ছে এই মাকড়সার সাইজগুলো অনেক বেশি বড় ছিল আর এই মাকড়সার মাথার অংশটা ছিল মানুষের মাথার কঙ্কালের মতো, মানে মনে হচ্ছিল মাকড়সার মাথা খুলে মানুষের মাথার কঙ্কাল এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তখনই এই চার্জের দরজা ভেঙে বেশ কিছু হলোম্যান ভেতরে ঢুকে পড়ে। নিজেদের জীবন বাঁচানোর জন্য তখন লেভাই আর ড্রেসা সেই চার্জ থেকে পালিয়ে পাহাড়ের মধ্যে থাকা একটা টানেল বা গুহার মতো জায়গায় পৌঁছে যায়। তারা যখন এই টানেলের দরজাটা বন্ধ করে দেয় তখন তারা ভেতরে দেখতে পায় এই জায়গাটা ছিল মূলত একটা রিসার্চ ল্যাব। দেখে বোঝা যাচ্ছিল যে এই জায়গাটায় অনেক আগে কোনো একটা জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা হতো। তারা তখন সেখানে একটা ব্যাকআপ জেনারেটরও দেখতে পায়। তারা তখন সেই জেনারেটরটাকে চালু করে দেয়। সেখানে তারা একটা ডিভিডিও খুঁজে পায়। তারা যখন এই ডিভিডিটাকে প্লে করে তখন তারা দেখতে পায় সেখানে একজন মহিলা সায়েন্টিস্ট তার করা এক্সপেরিমেন্টের ব্যাপারে ব্যাখ্যা করছে বা সকলকে জানাচ্ছে। এই সায়েন্টিস্ট তখন বলে, আমরা এখানে একটা কেমিক্যাল মিসাইল বা বায়োলজিক্যাল ওয়েপন বানাচ্ছি আর এটা বানাতে অনেক লোক এখানে একসাথে কাজ করছে। তবে একদিন এখানে অনেক বড় একটা ভূমিকম্প হয় আর এই ভূমিকম্পের কারণে এই মিসাইল লিক হয়ে যায় এবং সেটা আশেপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি আমি নিজেও এই কেমিক্যালে ইনফেক্টেড হয়ে গেছি। আমি অলরেডি মিলিটারিদেরকে জানিয়ে দিয়েছি তারা যেন এই জায়গাটাকে ধ্বংস করে দেয়, মানে বোম ফেলে ধ্বংস করে দেয়, যেন এই কেমিক্যাল বাইরের দুনিয়াতে ছড়িয়ে না পড়ে। তবে মিলিটারিরা আমাদের কথায় কোনো গুরুত্বই দিচ্ছে না। আর আমি যে এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গেছি এটা আমার শরীরে প্রভাব ফেলবে মোট 5 দিন পর, অর্থাৎ এই ভাইরাসটার প্রভাব ফেলতে সময় লাগে 5 দিন। এখন এই সায়েন্টিস্টের মুখে এসব কথা শুনে তারা দুজনেই সবকিছু বুঝতে পারে। তারা তখন এই ল্যাবটাকে ভালো মতো চেক করতে থাকে। তারা এখানে একটা নতুন জেনারেশনের কম্পিউটার খুঁজে পায় আর এই জিনিসটা অনেক বেশি অদ্ভুত ছিল, কারণ এরকম একটা জায়গায় নতুন জেনারেশনের কম্পিউটার কিভাবে আসবে। তারা দুজনে মিলে তখন সেই কম্পিউটারটাকে চালু করে এর ভেতরের ইনফরমেশন গুলোকে দেখতে থাকে। তারা এখানে ডার্ক লেক নামের একটা কোম্পানি সম্পর্কে জানতে পারে যারা প্যারামিলিটারি বানানোর চেষ্টা করছিল। তারা এখান থেকে ইনফেক্টেড এই মনস্টারগুলোর স্যাম্পল নিয়ে যায় এবং সেগুলোকে তাদের নিজেদের সোলজারের মধ্যে ইনপুট করে যেন তারা সুপার সোলজার বানাতে পারে। আর এই সুপার সোলজার বানানোর চক্করেই কোনো দেশ এই জায়গাটাকে ধ্বংস করতে চায় না। সেই সাথে তারা এটাও জানতে পারে যে এখানে যে খাদটা আছে এই খাদটা মোট 4.5 কিলোমিটার লম্বা। এই সব কিছু জানার পর তারা যখন এখান থেকে বাইরে বেরিয়ে যায় তখনই একটা হলোম্যান তাদের উপরে আক্রমণ করে। এই হলোম্যানটা তখন ড্রেসাকে একটা দড়ির সাথে বেঁধে তাকে টেনে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। যদিও ড্রেসা এখানে একটা ছুরি দিয়ে এই দড়িটাকে কেটে ফেলার চেষ্টা করে তবে এতে কোনো লাভই হয় না। এদিকে লেভাইও তখন ড্রেসাকে চারিদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে লেভাই এমন একটা জায়গায় চলে আসে যেখানে অনেক বড় সাইজের একটা মিসাইল ছিল। এদিকে এবার আমরা ড্রেসাকে দেখতে পাই। আমরা দেখতে পাই সেই হলোম্যানটা ড্রেসাকে উপরে বেঁধে রেখেছে। ড্রেসা তখন এই হলোম্যানটাকে বলে এই দড়িটাকে খুলে দিতে, তবে এই হলোম্যান তার কোনো কথাই শোনে না। ড্রেসা তখন কোনোভাবে এই দড়িটাকে খুলে এই হলোম্যানের উপরে আক্রমণ করে দেয়। অনেক লম্বা সময় ধরে তাদের দুজনের মধ্যে ফাইট চলতে থাকে। এই হলোম্যানটা যখন ড্রেসাকে মেরেই ফেলবে তখনই এখানে লেভাই চলে আসে আর গুলি করে এই হলোম্যানকে মেরে ফেলে। এই হলোম্যানের জামায় নাম দেখে লেভাই বুঝতে পারে এটাই হচ্ছে এই ওয়াচ টাওয়ারে পাহারা দিতে আসা প্রথম লোক যে নিজেও কোনোভাবে ইনফেক্টেড হয়ে গেছে। এ কারণে এখন তারা যে কোনোভাবে দ্রুত এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে চায়। এখন
তারা একটা পুরাতন গাড়ির মধ্যে নতুন ব্যাটারি ভরে এবং সেটাকে একটা দড়ির সাথে বেঁধে লিফটের মতো করে উপরের দিকে যেতে থাকে। তবে তারা যখন উপরের দিকে যাচ্ছিল তখন অনেক হলোম্যানরাও এই দড়িগুলোর সাহায্যে উপরের দিকে উঠে আসতে শুরু করে। তারা দুজনে তখন অনেক কষ্টে এই হলোম্যানদের সাথে ফাইট করা শুরু করে। এক পর্যায়ে তারা কোনো রকমে আগুন জ্বালিয়ে দিয়ে এই হলোম্যানদেরকে এখান থেকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়। এরপর তারা কোনোভাবে পাহাড়ের একটা চড়াইয়ে এসে সেই গাড়িটাকেও নিচে ফেলে দেয়। এখন তারা এই পাহাড় বেয়ে বেয়ে কোনো রকমে ইস্ট টাওয়ারের কাছে পৌঁছে যায়। তারা দুজনে এখানে চিন্তা করছিল যে তাদের মধ্যেও কেউ এখানে ইনফেক্টেড হয়ে গিয়েছে কিনা। যাই হোক, এরপরে লিভাই তার নিজের ওয়াচ টাওয়ারে ফিরে আসে। এরপর সে বার্থোর সাথে যোগাযোগ করে। বার্থো এখানে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই জর্জের ভিতরে গিয়েছিলে? লিভাই তখন সরাসরি বলে, না, আমি সেই জর্জের মধ্যে যাইনি। এটা শুনে বার্থো বলে, তাহলে হতে পারে অপর টাওয়ারের কেউ একজন এই জর্জের ভিতরে গিয়েছিল, কারণ এই জর্জের মধ্যে আমাদের একটা কম্পিউটার আছে আর সেই কম্পিউটারটাকে চালু করা হয়েছিল, তার মানে কেউ না কেউ তো অবশ্যই সেখানে গিয়েছিল। বার্থো এবার লিভাইকে একটা নতুন কাজ দেয়, আর সেটা হচ্ছে ইস্ট টাওয়ারে থাকা সেই মেয়েটাকে মেরে ফেলতে হবে। মানে এখানে লিভাইকে ড্রেসাকে মেরে ফেলতে হবে। এখানে কিন্তু বার্থো আগে থেকে জানতো যে সেই জর্জের মধ্যে তারা দুজনেই গিয়েছিল, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা রাখা ছিল আর এই সিসিটিভি ক্যামেরার সাহায্যে বার্থো সবকিছু আগে থেকেই জেনে গিয়েছিল। তবে সে লিভাইকে এটা বুঝতে দেয় না যে সে অলরেডি এই সবকিছুই জানে। এর পরের দিন আমরা দেখতে পাই বার্থো নিজে একটা হেলিকপ্টারে করে এই জায়গাটাতে চলে এসেছে। এই হেলিকপ্টারটাকে ড্রেসা আর লিভাই দুজনেই দেখে ফেলেছিল। তারা দুজনেই তখন বুঝে গিয়েছিল যে এখানে মূলত তারা তাদেরকে মারার জন্যই এসেছে। এরপর তারা দুজনেই জঙ্গলের মধ্যে দিয়ে পালানো শুরু করে। এখানে জঙ্গলের মধ্যেও তাদের উপরে আক্রমণ হচ্ছিল। এখানে তারা দুজনেই জানতো যে 4.2 কিলোমিটার পার হওয়ার পর তারা একে অপরের সাথে দেখা করতে পারবে, কারণ 4.2 কিলোমিটার পর এই খাদটা একটা জায়গায় এসে মিশে যায়। লিভাই তখন এখানে থাকা অ্যান্টিনাগুলোকে ধ্বংস করে দেয়। এ কারণে এখানকার অ্যালার্ম বাজতে শুরু করে। এই অ্যালার্ম বাজার অর্থ হচ্ছে আগামী 2 মিনিটের মধ্যে এই জায়গায় থাকা প্রত্যেকটা বোমা বা পারমাণবিক বোমা অ্যাক্টিভ হয়ে যাবে। আর এই পারমাণবিক বোমা অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে এই সম্পূর্ণ জায়গাটাই ধ্বংস হয়ে যাবে। আর এখানে যে পারমাণবিক বোমা আছে আর সেটা যে 2 মিনিটের মধ্যে ফেটে যাবে এটা বার্থো ভালো মতোই জানতো। এই কারণে সে দ্রুত হেলিকপ্টারে করে সেখান থেকে পালানো শুরু করে। এদিকে লেভাই আর ড্রেসাও সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। আমরা দেখতে পাই 2 মিনিটের মধ্যে এই পারমাণবিক বোমাটা অ্যাক্টিভ হয়ে যায় আর সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। এই ব্লাস্টের কারণে এই জায়গাটায় থাকা প্রত্যেকটা হলোম্যানই মারা যায়। বার্থো এই জায়গাটা থেকে পালাতে পারে না, কারণ এই ব্লাস্টের শকওয়েভের কারণে তার হেলিকপ্টার এখানে ধ্বংস হয়ে যায়। এই ব্লাস্টের কারণে লিভাই এখানে একটা খাদের মধ্যে পড়ে যায়, তবে ড্রেসা এখানে সুস্থভাবেই বেরিয়ে আসতে পারে। এরপর সে একটা জায়গায় বসে লেভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। অনেকদিন পার হয়ে যায়, তবে লেভাই আর ফিরে আসে না। এই কারণে সে মনে করে লেভাই হয়তো সেই ব্লাস্টের কারণে মারা গেছে। এই কারণে সে লেভাইয়ের দেওয়া সেই কবিতাটাকে পড়তে থাকে এবং সে সেখানে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ড্রেসা এবারে একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করেছে। এভাবেই একদিন হঠাৎ করে কাস্টমার সেজে এখানে লেভাই চলে আসে। লেভাইকে এখানে দেখে ড্রেসা এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। সত্যি বলতে এই মুভিতে ড্রেসা আর লিভাইয়ের যে কেমিস্ট্রিটা দেখানো হয়েছে এটা আমার খুব একটা বেশি ভালো লাগে নাই। মানে তাদের দুজনের কেমিস্ট্রিটা আরো অনেক বেশি সুন্দর হতে পারতো। তবে এই মুভিটা মোটামুটি ইউনিক টাইপের আছে আর এটার কাহিনীটাও মোটামুটি আমার ভালোই লাগছে। সো তোমাদের এই জিনিসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।